নমস্কার, সংকেত অডিও স্টোরিতে আজ আপনারা শুনবেন সোমরূপ নাথের লেখা গল্প কালিন্দী। সমগ্র পরিচালনায় টিম সংকেত অডিও স্টোরি। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে ব্রতদীপ, জয়, বুবাই, রিমঝিম এবং আমি অরূপ। সাউন্ড ও স্পেশাল এফেক্টে সায়ন। পোস্টার ডিজাইন মিহান্স প্রোডাকশন হাউস থেকে সৌম্যদীপ। আজকে গল্প পাঠে ব্রতদীপ, গল্পের সূত্রধার আমি অরূপ। আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প, সোমরূপ নাথের লেখা কালিন্দী। এ জগতে যদি কেউ শক্তিমান হয়ে থাকেন তবে তিনি হলেন প্রকৃতি। প্রতিটি জীব ও জড়ের মাতৃস্বরূপা। প্রকৃতি এই বিশাল বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করে চলেছেন তারই তৈরি এক আইনের মাধ্যমে। তাকে আমরা বলি প্রকৃতির আইন বা ল অফ নেচার। ৩৯টা বছর ফরেস্ট ডিপার্টমেন্টে চাকরি জীবন অতিবাহিত করার পর আমি যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি তার থেকে এই শিক্ষাই পেয়েছি যে আমরা প্রকৃতিকে যা দেব তিনি তার 4 গুণ আমাদের ফিরিয়ে দেবেন। যদি আমরা তাকে ভালোবাসা দিই তাহলে তিনি তার থেকে অনেকটা বেশি ভালোবাসা ও সমৃদ্ধি আমাদের দেবেন। আর যদি আমরা তাকে অবহেলা দিই, অত্যাচার করি, তাহলে তিনি তার 4 গুণ বেশি শাস্তি দেবেন আমাদের। আজ 6 মাস হলো চাকরি জীবন থেকে অব্যাহতি নিয়েছি। অনেক হলো বনবাদারে ঘোরা, এবার নিজের বাড়ি ফিরে আসাই শ্রেয়। স্ত্রী পুত্রকে সময় দিতে হবে। চাকরি জীবনের শেষ 7টা বছর আমার জীবনে চিরস্মরণীয় হয়ে থাকবে। এই দীর্ঘ সময় আমি কাটিয়েছি পশ্চিমী ঘাটির ঘন জঙ্গলে। এই সময়কালে প্রকৃতিকে খুব কাছ থেকে জানার সৌভাগ্য হয়েছিল। প্রকৃতির আনন্দ, দুঃখ, ব্যথা, বেদনা এবং অবশ্যই তার ক্রোধকেও প্রত্যক্ষ করেছি বহুবার। পশু প্রাণীদের মানুষের হাত থেকে এবং মানুষদের পশু প্রাণীদের আক্রমণ থেকে নিরন্তর বাঁচিয়ে চলা। আজও বড় মনে পড়ে সেই দিনগুলির কথা। ডিউটির শেষে কটেজে ফিরে আমার সহকর্মীদের সাথে খাওয়া দাওয়া, গল্প, আড্ডা ছিল রোজ নামচা। এই সব পুরনো স্মৃতিচারণ করতে করতেই হেঁটে চলেছি। না, এবার ফিরতে হবে। মর্নিং ওয়াক আজ 1 ঘন্টার বেশি হয়ে গেছে। যাওয়ার পথে বাজারটাও সেরে নিতে হবে। রোদটাও বেশ পড়েছে। বাগবাজার থেকে শাকসবজি, মাছ কিনে বাড়ি পৌঁছে স্নান জলখাবার সেরে যখন ড্রয়িং রুমে এসে বসলাম তখন ঘড়ির কাঁটা বেলা 11টা পেরিয়েছে। একটা সাপ্তাহিক পত্রিকা নিয়ে উল্টে পাল্টে দেখছিলাম। হঠাৎ কলিং বেল বেজে উঠল। গিন্নি রান্নাঘরে ব্যস্ত আছে দেখে আমি উঠে গিয়ে দরজা খুললাম। সামনে একজন সুস্বাস্থ্যবান অপরিচিত বছর 30-31-এর যুবক দাঁড়িয়ে। দরজা খুলতেই স্মিত হেসে করজোরে নমস্কার জানিয়ে বলল, স্যার, আমি সৌরেশ দত্ত, ওয়েস্টার্ন ঘাটস ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আসছি। আপনি নিশ্চয়ই মিস্টার সত্যজিৎ চ্যাটার্জি? আমি যুবককে ভেতরে আসতে বললাম এবং সোফায় বসতে দিয়ে গিন্নিকে 2 কাপ চা দিতে বলে এসে সামনের সোফায় এসে বসলাম। প্রথমে সাধারণত আলাপচারিতা দিয়ে কথা শুরু হলো। জানতে পারলাম যুবক পশ্চিমবঙ্গের ব্যারাকপুরের শান্তিনগরের আদি বাসিন্দা। মাত্র 3 মাস হলো কেরালা ফরেস্ট ডিপার্টমেন্টে জয়েন করেছে। আমাদের কথা চলাকালীন আমার গিন্নি 2 কাপ চা দিয়ে গেল। চায়ে চুমুক দিয়ে এবার আমি সরাসরি যুবককে প্রশ্ন করলাম, তা আপনি আমার কাছে কেন এসে উপস্থিত হয়েছেন সেটা যদি একটু খোলসা করে বলেন। আমার কথা শেষ হতেই সৌরিশ বলে উঠল, স্যার, আপনার কাছে একটি বিশেষ অনুরোধ নিয়ে এসেছি। আশা করি আপনি আমাকে হতাশ করে ফিরিয়ে দেবেন না। আমি তখনও ব্যাপারটা ঠিক বুঝলাম না, তাই সৌরিশের কাছেই উত্তর চাইলাম। স্যার, আপনাকে একবার আমাদের সাথে যেতে হবে। আমি বেশ খানিকটা অবাক হয়ে গেলাম। তারপর আবার প্রশ্ন করলাম, আমি আপনার সাথে কোথায় যাব আর কেনই বা যাব? এবার সে তার পকেট থেকে একটি খবরের কাগজের টুকরো বের করে আমার হাতে দিল। আমি সেটাকে খুলে ফেললাম। তাতে একটি প্রতিবেদন লেখা আছে। খুবই সংক্ষেপে যেটা লেখা আছে তা হলো এই,
কেরলের অন্তর্ভুক্ত পশ্চিমী ঘাটির আশেপাশে অবস্থিত 3টি গ্রামে এক বিরল প্রজাতির সংক্রামক ব্যাধি দেখা দিয়েছে। এই রোগে আক্রান্ত মানুষদের চামড়া শুকিয়ে যাচ্ছে এবং 2-1 দিন পর তা একেবারে গুটিয়ে গাছের ছালের মতো খসে পড়ছে। সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে, সাথে সাথে শুরু হচ্ছে রক্তবমি। এই রোগে আক্রান্ত হওয়া মানুষগুলো উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়ছে এবং সপ্তাহ খানিকের মধ্যেই ঘটছে তাদের মর্মান্তিক মৃত্যু। এছাড়াও গ্রামে এক অজ্ঞাত প্রাণীকে দেখতে পাওয়া গেছে। এলাকার বাসিন্দাদের অভিমত, ওই প্রাণী গ্রামের আশেপাশে এলেই এই রোগ মাথা চাড়া দেয়। সেখানকার মানুষ এখন এক চাপা আতঙ্কে দিন কাটাচ্ছে। কিন্তু সত্যি এই প্রাণী ওই অসুখের মধ্যে কোনো যোগসূত্র আছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এখনো এই রোগের কোনো রকম প্রতিষেধক বা নিরাময় পাওয়া যায়নি। চিকিৎসকেরা পুরোদমে এই দায়িত্বে নিয়োজিত রয়েছেন। প্রয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থারও সাহায্য নেওয়া যেতে পারে। প্রতিবেদনটি এই পর্যন্ত পড়ে আমি আবার কাগজটা সৌরিশের হাতে ফিরিয়ে দিলাম। কিছুক্ষণ চুপ করে থেকে তারপর বললাম, তা এই গোটা ব্যাপারটাতে আমার কি ভূমিকা হতে পারে সেটাই তো এখনো স্পষ্ট হলো না। সৌরিশ এবার অত্যন্ত উৎসাহিত হয়ে বলল, স্যার আপনি দীর্ঘদিন ওই এলাকায় কাজ করেছেন। গ্রামের মানুষের কাছে আপনি অত্যন্ত জনপ্রিয় একজন। ওই অঞ্চলের সমস্ত জায়গা আপনার কাছে হাতের তালুর মতো পরিচিত। তাই স্যার, আমি চাই ওই প্রাণীকে ধরার অভিযানে আপনি আমাদের সাথে থাকুন। আমার ডিপার্টমেন্টের এই বিশেষ অভিযানের জন্য আপনাকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগ করতে আগ্রহী। তাই আর না করবেন না স্যার। আমি এবার একটু থেমে বললাম, আপনারা ওই প্রাণীকে ধরার চেষ্টা করেননি? স্যার, আমাদের তরফ থেকে যা যা করার করেছি। জঙ্গলে ফাঁদ পাতা হয়েছিল, গ্রামে গ্রামে রাতে পাহারা এবং টহলদারিরও ব্যবস্থা করা হয়েছে। এমনকি জঙ্গলে বেশ কিছু জায়গায় সিসিটিভি ক্যামেরাও লাগানো আছে। কিন্তু কোনো লাভ হয়নি স্যার। প্রাণীটি কোথা থেকে আসে এবং কেনই বা আসে আর কোথায় চলে যায় তার উদ্ধার করা সম্ভব হয়নি। তাই জন্য আপনার শরণাপন্ন। আমি আর কথা বাড়ালাম না। সৌরিশকে ওর ফোন নাম্বারটা দিতে বললাম এবং ফোনে আমার সিদ্ধান্ত জানিয়ে দেব বলে ওকে সাদর বিদায় জানালাম। ঠিক আছে, তোমার ফোন নাম্বারটা দিয়ে যাও, তারপর একটু ভেবে তোমাকে বলছি। সৌরিশ সেদিন চলে যাওয়ার পর কিছুই ভালো লাগছিল না। দুপুরে খাওয়া দাওয়াও তেমনভাবে করলাম না। বারান্দায় আরাম কেতারাটায় বসে চোখ বুঝলাম। সঙ্গে সঙ্গে এক রাশ স্মৃতিদের ভিড় জমল মনের মণিকোঠায়। কত কিছু মনে পড়ে গেল। মনে পড়তে লাগলো আমার সুদীর্ঘ চাকরি জীবন, ওয়েস্টার্ন ঘাটসের ঘন জঙ্গল, আমার সহকর্মীরা, তাদের সাথে কাটানো মুহূর্তগুলো। আর মনে পড়তে লাগলো কিছু এমন স্মৃতি যা আমি মনের কোনো এক কোণে সমাধিস্থ করে ফেলেছিলাম। মনে পড়ে গেল কিছু মুখ, ডক্টর জেমস স্টোন, তার সুবিন্যস্ত ল্যাবরেটরি কালিন্দি, আর আমার জীবনে দেখা দুটি অদ্ভুত প্রাণী। আমি দেখেছি স্বার্থ, লোভ, হিংসার জন্য মানুষ কোন পর্যায়ে নামতে পারে, তবে শুধু অপরকে দোষারোপ করে লাভ নেই। সেদিন কি আমার কিছুই করার ছিল না? জানি না, তবে আজ সৌরিশের এখানে আসা যেন আমার কাছে ঈশ্বর প্রদত্ত একটি সুযোগের মতো। এই সুযোগে আমি হয়তো আমার সমস্ত ভুল শুধরে নিতে পারি। তাই সিদ্ধান্ত নিয়ে ফেললাম, আমি অবশ্যই সৌরিশের সাথে যাব। যে কর্তব্য আমি অসম্পূর্ণ করে ফেলে এসেছিলাম সেটি এবার আমি পূর্ণ করব। আমায় করতেই হবে। যেমন সিদ্ধান্ত তেমনই কাজ। পরদিন ভোরে সৌরিশ দত্তকে ফোন করে তার আনা প্রস্তাবে সম্মতি জানালাম। সে দারুণ রকম উৎফুল্ল হয়ে জানালো যে সে আগামীকালই রাতেই কেরলের উদ্দেশ্যে আমাদের রওনা হওয়ার ব্যবস্থা করে নেবে। আসলে সরকারি কোটায় ট্রেনের টিকিট বুকিং করা অনেক বেশি সহজ ব্যাপার, তাই চটজলদি পরদিন রাতের ট্রেনে এসি 2 টায়ারে দুজনের যাওয়ার সুবন্দোবস্ত হয়ে গেল। আমিও দ্রুততার সাথে আমার জিনিসপত্র গুছিয়ে নিলাম। জানি না কবে ফেরা হবে, আদৌ ফেরা হবে কি। সেদিন রাতের ট্রেনের বার্থেও দু চোখের পাতা এক করতে পারলাম না। থেকে থেকে মনে প্রশ্ন জাগে, কেমন আছে সেই জঙ্গলে ঘেরা গ্রামগুলি, কেমন আছে সেখানকার মানুষগুলো। এখন কি ডক্টর জেমস স্টোনের গবেষণাগারটি ওখানেই আছে? কোথায় আছে এখন কাল ও কালী? এই সব 7-5 ভাবতে ভাবতেই পৌঁছলাম আমরা গন্তব্যে।
আশিসের ফরেস্ট বাংলোতেই একটা ঘরে আমার থাকার ব্যবস্থা করা হয়। আপাত দৃষ্টিতে তো দেখে মনে হচ্ছে সব একই রকম আছে, কিন্তু আমি জানি সব আগের মতো নেই। সেদিন খাওয়া দাওয়া সেরে নিজের ঘরেই বিশ্রাম নিলাম। পরদিন সকালে শহর থেকে সিনিয়র অফিসাররা এসেছিলেন। আমাকে স্পেশাল অফিসার হিসেবে নিয়োগপত্র দেওয়া হয় এবং সৌরিশের সাথে এক সমন্বয় তৈরি করে অতি সত্বর ওই প্রাণীদের খোঁজার কাজ শুরু করতে বলা হয়। সৌরিশকে যত দেখছি তত অবাক হচ্ছি। ছেলেটার মধ্যে উদ্যম আছে, সাথে ধৈর্য, সাহসী তো বটেই, তার সাথে বুদ্ধিমানও। আমার ধীরে ধীরে মনে হতে লাগলো আমার মনের অতলে চাপা কথাগুলো হয়তো আমি ওর সামনে তুলে ধরতে পারি। তবে এখনই সেই সময়ে যে আসেনি সে ব্যাপারেও আমি বেশ ওয়াকিবহাল। তাই সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলাম। একদিন দুপুরে খাওয়া দাওয়া শেষে বাংলো থেকে বেরিয়ে পড়লাম। জঙ্গলের রাস্তা ধরে পৌঁছলাম পার্শ্ববর্তী মণিলিঙ্গম গ্রামে। অনেক পরিচিত মানুষের সাথে দেখা হলো। আমি এখানে থাকছি জেনে সবাই খুব খুশি হলো, কিন্তু তারা তাদের গোপন আতঙ্কের কথা আমার সামনে কিচ্ছু বলল না। তবে তাদের মুখ দেখেই তাদের মধ্যে যে নিরাপত্তাহীনতা কাজ করছে তা সহজেই আন্দাজ করা যেতে পারে। আমি তাদের থেকে বিদায় নিয়ে এগোলাম গ্রামের দক্ষিণ দিকে। গন্তব্য ডক্টর জেমস স্টোনের গবেষণাগার। বেশ খানিকটা জমির উপর তিনি তার গবেষণাগার এবং বাসস্থানটি নির্মাণ করেছিলেন। ডক্টর অ্যাশলে জেমস্টোন ছিলেন ব্রিটিশ, কিন্তু তার মা ছিলেন বাঙালি, তাই বাংলা বুঝতে এবং বেশ কিছুটা বলতেও অসুবিধা হতো না। ওর সাথে প্রথম দেখা হয়েছিল এই জঙ্গলে। ও কি যেন এক উদ্ভিদের খোঁজ করছিল, আমি সেটি তাকে খুঁজে দিয়েছিলাম। সেই থেকেই আমাদের আলাপ, তারপর বন্ধুত্ব, অত্যন্ত গভীরতর বন্ধুত্ব। কিন্তু আজ বারে বারে মনে হয় আমার জীবনে ডক্টর জেমস স্টোনের প্রবেশ না ঘটলেই হয়তো ভালো হতো। আজ আমি চলেছি জেমস স্টোনের কাছে, আবার তাকে সেই একই কথা বোঝাবো যা সেদিনেও বুঝিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। দেখতে দেখতে আমার পাগুলো আমায় এনে দাঁড় করালো জেমস স্টোনের বাড়ির সামনে। আর সঙ্গে সঙ্গেই সামনের অপ্রত্যাশিত দৃশ্য দেখে আমার চোখ দুটো বিস্ফারিত হয়ে গেল। কোথায় জেমস স্টোনের সেই ঝাঁ চকচকে গবেষণাগার? আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে আমার সামনে এক ভগ্নপ্রায় আগুনে ভস্মীভূত একটি মৃত ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এক সময়কার জেমস স্টোনের সাথে ল্যাবরেটরি। আমার মনে প্রশ্ন উঠতে শুরু করলো, কি করে এই কাণ্ড ঘটল? ডক্টর জেমস স্টোন এখন কোথায়? ও ঠিক আছে তো? এই সব প্রশ্নের জবাব খুঁজতে যখন আমি জেরবার, ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা হিসে কণ্ঠস্বর। পিছনে ঘুরে দেখলাম ময়লা জামা কাপড় পরা একটা পাগল দাঁড়িয়ে আছে। আমায় উদ্দেশ্য করে ও বলছে, সব শেষ, পুড়ে ছাই হয়ে গেছে লোভের আগুনে। আমি উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, ডক্টর জেমস স্টোন কোথায়? উত্তরে লোকটি বিড়বিড় করে বলতে লাগলো, কাল আর কালীকে ওরা যেখানে নিয়ে গেছে সেখানেই আছে। এই বলে সে তার কালচে দাঁতগুলো বের করে হি হি করে হাসতে লাগলো। এরপর চোখের নিমেষেই লোকটি উন্মাদের মতো ছুটে গিয়ে কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। আমার মনটা ভীষণভাবে ভারাক্রান্ত হয়ে গেল। আমি ওখানেই বসে পড়লাম। তারপর হাউ হাউ করে কেঁদে উঠলাম। আমার বন্ধুর এমন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যাওয়া আমি কিছুতেই আশা করিনি। আমি পুরোপুরি ভেঙে পড়লাম। তখনই বুঝলাম আমার ঠিক পেছনে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমি সেদিকে তাকিয়ে দেখলাম কখন যেন সেখানে সৌরি শেষে উপস্থিত হয়েছে। সে এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে আছে। আমি চোখের জল মুছতে মুছতেই ও আমাকে প্রশ্ন করল, আপনি এখানে কি করছেন স্যার? আপনি কি ডক্টর জেমস স্টোনকে চিনতেন? ওর প্রশ্নগুলো কিছুটা পুলিশি জেরার মতো শোনাচ্ছিল। আমি মনস্থির করলাম সৌরিশের কাছে সব কথা খুলে বলবো, তারপর যা হয় হোক। আমি ওকে বললাম, তোমার সব প্রশ্নের উত্তর দেব, কিন্তু আপাতত আমাকে এখান থেকে নিয়ে চলো। আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। সৌরিশ আমাকে ওর জিপে বসিয়ে চলল ফরেস্ট বাংলোর উদ্দেশ্যে।
সেদিন রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘরে বসে আছি, এমন সময় সৌরিশ এলো। আমি বিছানায় বসেছিলাম। সৌরিশ এসে আমার সামনে একটা চেয়ার নিয়ে বসলো। তারপর বলতে লাগলো, স্যার, প্রথমেই আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাকে অর্ধেক সত্য জানিয়ে এখানে এনেছি। হ্যাঁ, এটা ঠিক যে ওই অদ্ভুত প্রাণীটি ধরার প্রয়োজন আছে, কিন্তু তার থেকেও কিছু অদ্ভুত অদ্ভুত ঘটনা আছে যার কোনো ব্যাখ্যা এখনো পর্যন্ত আমার কাছে নেই। জেমস স্টোনের ল্যাবে হঠাৎ আগুন লেগে যায়। ঘটনার পর থেকে সে কর্পূরের মতো উবে গেছে স্যার। কোথায় গেল সে? কী নিয়ে গবেষণা করছিল জেমস স্টোন? এই ঘন জঙ্গলে এমন কী কাজ থাকতে পারে তার? জেমস স্টোনের কাছে কি সত্যি কোনো দুর্লভ প্রাণী ছিল? আমার দৃঢ় বিশ্বাস স্যার, আপনার কাছে আমি সব উত্তর পাবো। তাই আর চুপ করে থাকবেন না স্যার। আপনি যা জানেন সেটা আমাদের কাছে বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনাকে সব রকম সহায়তা করব। এবার আমি সৌরিশকে বলতে শুরু করলাম। আমার চাকরি থেকে অবসর নেওয়ার ঠিক 7 মাস আগের ঘটনা। একদিন জঙ্গলে যখন আমি ও আমার সহযোগীরা টহল দিচ্ছিলাম, তখনই আমার নজরে পড়েন এই সাদা চামড়ার ওই গুড়ার সাহেব। ও কি যেন একটা উদ্ভিদের খোঁজ করছিল। আমি ওকে সেই উদ্ভিদটি খুঁজে দিয়ে সাহায্য করি। সেই থেকেই ওর আর আমার বন্ধুত্ব শুরু হলো। এরপর প্রায়ই ওর সাথে দেখা হতো, কখনো জঙ্গলে, কখনো গ্রামে, কখনো বা বাজারে। দেখতে দেখতে মাসখানিকের মধ্যেই আমাদের বন্ধুত্ব গভীর থেকে গভীরতর হয়ে উঠল। একদিন জেমস স্টোন আমাকে ওর বাড়িতে ডিনারে নিমন্ত্রণ করল। আমি তখনও জানতাম না যে এই জঙ্গলের এক প্রান্তে এমন বিলাসবহুল ল্যাব ও বাসস্থান বানিয়ে রেখেছে। আমি ওর বাড়ি যেতেই ও আমায় ভীষণ রকম আতিথেয়তায় ভরিয়ে দিল। আমি ভাবতেও পারিনি যে জেমস স্টোন একা একা এত আয়োজন করে ফেলবে। বিলিতি মদ, সাথে নানা রকম পদ দিয়ে জমিয়ে ভোজের আয়োজন হলো। ওই দোতলা বাড়িটার নিচের তলাটা ছিল জেমস স্টোনের বাসস্থান, আর দ্বিতীয় তলে ছিল ওর ল্যাব। ও যেতেই আমায় হুইস্কি অফার করলো। ড্রিঙ্ক করতে করতে এক সময় আমি ওকে জিজ্ঞেস করলাম, আচ্ছা ডক্টর জেমস স্টোন, তোমার গবেষণার বিষয়বস্তুটা ঠিক কি বলো তো? জেমস স্টোন এর তো উত্তর দিলেনই না, বরং এমন একটা ভাব করলো যেন ড্রিঙ্ক করার খেয়ালে প্রশ্নটা ওর কর্ণগোচরই হয়নি। তবে শুধু এই একবার নয়, এরপরেও আমি বহুবার ওর কাছে ওর গবেষণার বিষয়বস্তু জানতে চাই, কিন্তু প্রতিবারই ও সেটা এড়িয়ে যায়। কখনো কথা ঘুরিয়ে, কখনো অকারণ ব্যস্ততা দেখিয়ে, কখনো বা মেয়েকে ফোন কলের বাহানা করে। একদিন দুপুরে জেমস স্টোন আমাকে ফোন করে তাড়াতাড়ি ওর সাথে দেখা করতে বলল। আমি ওর কথা মতোই বিকেলের দিকে ওর বাড়ি পৌঁছে যাই। ওর বাড়ি গিয়ে দেখি ও কোথাও বেরোবে বলে তৈরি হয়েছে। আমি যেতেই আমাকে বলল, এসে পড়েছো চ্যাটার্জি, চলো একটু বেরোবো। আমি স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলাম, কোথায় যাওয়া হবে জেমস স্টোন? উত্তরে জেমস স্টোন হেসে বলল, তুমি আমাকে অনেকবার আমার গবেষণার বিষয়বস্তু নিয়ে প্রশ্ন করেছো, আর নিশ্চয়ই লক্ষ্য করেছো যে আমি প্রতিবার সে প্রশ্ন এড়িয়ে যাই। তবে আজ তোমায় তোমার সব প্রশ্নের উত্তর আমি দিয়ে দেব। তাই আর দেরি না করে চলো বেরিয়ে পড়ি। আমরা দুজনে জেমস স্টোনের গাড়িতে চেপে চললাম কার্থিপুরম গ্রামের দিকে। গ্রামের ঘন জনবসতিপূর্ণ এলাকা ছাড়িয়ে আমরা যেখানে এসে পৌঁছলাম, সেখানে একটিমাত্র মাটির বাড়ি ছাড়া আর কিছুই নেই। আমার মনে তখনও অনেক প্রশ্নের আনাগোনা চলছে। জেমস স্টোন এগিয়ে গিয়ে দরজায় কড়া নাড়ল। দু একবার কড়া নাড়তেই বাড়ির ভেতর থেকে একজন মাঝবয়সী মহিলা বেরিয়ে এলেন। তার পরনে একটি কালো আলখাল্লা, গলায় অদ্ভুত সব পাথরের মালা। এই মহিলাকে আমি বেশ কয়েকবার দেখেছি, কখনো জঙ্গলে, কখনো বাজারে। খুব সম্ভবত উনি জঙ্গল থেকে ফল, মূল, শাক পাতা ইত্যাদি নিয়ে বাজারে বিক্রি করেন। জেমস স্টোনকে দেখে মহিলা বললেন, আসুন ডাক্তার সাহেব, আসুন। আমার মাথায় তখনও ঢুকছে না যে এমন শ্রেণীর একজনের সাথে জেমস স্টোনের কি বা দরকার থাকতে পারে। এবার জেমস স্টোন আমাকে উদ্দেশ্য করে বলল, চ্যাটার্জি, ওর নাম হলো কালিন্দী, ওই গ্রামের বহুদিনের বাসিন্দা। কালিন্দী আমাকেও হাত জোর করে নমস্কার করল। এবার জেমস স্টোন কালিন্দির উদ্দেশ্যে বলে উঠল, কালিন্দী, এক বিশেষ প্রয়োজনে আজ তোমার কাছে এসেছি। এইভাবে কেন লজ্জা দিচ্ছেন সাহেব? मैं नजीज आपके किस काम की? না না কালিন্দী, এই দুনিয়ায় কেউ ফেলনা নয়, সবারই কম বেশি মূল্য আছে।
এবার তাহলে আসল কথা বলি কালিন্দী। আমার কাছে খবর আছে তুমি তোমার এই বাড়িতে দুজন প্রাগৈতিহাসিক যুগের প্রাণীকে আশ্রয় দিয়েছ। খবরটা কি ঠিক? জেমস্টোনের কথাটা শুনে কালিন্দীর মুখের রং কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে আমতা আমতা করে কি যেন বলতে যাচ্ছিল, কিন্তু জেমস্টোন তার আগেই ওকে নির্দেশের সুরে বলে উঠল, যাও কালিন্দী, কাল ও কালীকে নিয়ে এসো। কালিন্দীর মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল জেমস্টোনের নির্দেশ মানতে সে গড় রাজি। সে এবারও প্রশ্ন করল, দেখবেন? কিন্তু কেন সাহেব? এত প্রশ্ন করো কেন? আগে ওদের নিয়ে এসো। কালিন্দী কিছুটা অনিচ্ছুক হয়ে ভেতরের ঘরে চলে গেল। আমি এতক্ষণ এক অন্যরকম রোমাঞ্চ অনুভব করতে লেগেছি। কে এই কাল ও কালী? জেমস্টোন ওদের দেখতেই বা চাইছে কেন? কিছুক্ষণ পর কালিন্দী আবার বাইরের ঘরে ফিরে এলো। হাতে তার ধরা একটি বেশ বড় মাপের কালো বাক্স, সম্ভবত সেটি কাঠের তৈরি। কালিন্দী বাক্সটি মাটিতে রেখে খুব সন্তর্পণে তার ঢাকাটা খুলল। আমি আর জেমস্টোন অত্যাগ্রহী হয়ে সেই দিকে এগিয়ে গেলাম। কালিন্দীর বাড়ির আলো খুব একটা জোরালো নয়, তার উপর বাইরে বিকেলের পরন্ত আলো। সেই আলোতে আমরা দেখলাম ওই বাক্সের ভেতর একটা জমাট অন্ধকার কুণ্ডলী পাকিয়ে রয়েছে। হঠাৎ সেই অন্ধকার চারটে লাল লাল চুনি বাল্বের মতো কিছু একটা জ্বলে উঠল। বুঝতে অসুবিধা হলো না, প্রাণী দুটো জেগে উঠেছে। এগুলো তাদেরই চোখ। সঙ্গে সঙ্গে ওই জমাট বাঁধা অন্ধকারটা ঈষৎ নড়ে চড়ে উঠল। দেখলাম দুটো কালো কুচকুচে প্রাণীকে, কিন্তু এরা আসলে কি তা বুঝে উঠতে পারলাম না। এমনকি আমি এমন প্রাণী আগে কখনো দেখিনি। এরা প্রায় 3 ফুট লম্বা, মাথাটা গিরগিটির মতো, লেজটা কুমিরের মতো, সারা শরীরে কালো কাটা বিশিষ্ট চামড়া, শরীরের বেশ কিছুটা অংশ কালো কুচকুচে লোমে ঢাকা, আর মাঝে মাঝে মুখ থেকে বেরিয়ে আসছে একটা প্রায় 1 ফুট লম্বা ডগাটা মাঝখান দিয়ে চেরা জিভ। এবার কালিন্দী সেই একই রকম সন্তর্পণে বাক্সের ঢাকাটা বন্ধ করে দিল। জেমস্টোনের চোখ এক অদ্ভুত রকম লালসায় তখন চকচক করছে। সে কালিন্দীকে প্রশ্ন করল, বলো কালিন্দী, সত্যি করে বলো, কোথায় পেলে তুমি এদেরকে? উত্তরে কালিন্দী বলল, আজ থেকে বছর 3 আগে একদিন আমি জঙ্গলে ফলমূল তুলছিলাম। হঠাৎ অনুভব করি যে মাটিটা নড়ছে। 3-4 সেকেন্ডেই ভূমিকম্প চলে, তারপর সব শান্ত। আমি আর দেরি না করে বাড়ি থেকে এগোতে লাগি। ঠিক তখনই পিছন থেকে একটা কর্কশ প্রাণীর ডাক শুনতে পাই। আমি বরাবরই জঙ্গলের এখানকার প্রাণীদের ভালোবাসি, তাই আওয়াজ শুনে সেদিকে এগিয়ে গেলাম। কিছুটা এগোতেই দেখি মাটির ওপর একটা বেশ বড় গর্ত হয়েছে। মনে হয় ভূমিকম্পের পরেই হয়েছে। সেই গর্তে এই দুটো প্রাণী আধমরা হয়ে চিৎকার করছে। আমি আর দেরি না করে ওদের ঘরে তুলে নিয়ে আসি। তখন আমার বাবুজি জিন্দা ছিলেন। তিনি পশু পাখিদের জন্য আয়ুর্বেদ ওষুধ বানাতে জানতেন। উনি প্রাণী দুটোকে সুস্থ করে তুললেন। প্রাণী দুটো সুস্থ হতেই উনি আমাকে বললেন যে আমি ওদের যেখান থেকে এনেছি সেইখানেই যেন আবার ছেড়ে দিয়ে আসি। আমি কারণ জানতে চাইলে উনি আমায় বলেছিলেন এই দুটো প্রাণী নাকি এই জগতে নয়, এরা শাপিত আছে। এরা সমাজে মুক্ত হয়ে থাকলে ভয়ঙ্কর রোগ ছড়াবে। আমি শুনে খুব উদাস হয়ে গেলাম। জানি না কেন কোন মায়ায় জড়িয়ে গেলাম, কিন্তু ওদের ছাড়তে মন চাইল না। আমি ওদেরকে ছাড়তে অস্বীকার করলাম। বাবুজির সাথে আমার খুব ঝগড়া হয়ে গেল। এরপর আমি এখানে চলে এলাম। কাঠ বাঁশ দিয়ে ওই কুটিয়া বানালাম আর ওদের নিয়ে এখানে থাকতে লাগলাম। যখন জঙ্গলে যেতাম ওদের সাথে করে নিয়ে যেতাম। ওরা এদিক ওদিক ঘুরতো, খুঁজে খুঁজে পোকামাকড় খেত। দিনের শেষে ঠিক ফিরে আসতো আমার কাছে। এরপর একদিন খবর এলো
আমার বাবুজির নাকি এক অদ্ভুত রোগ হয়েছে। আমি বাবুজিকে দেখতে গিয়েছিলাম। ওনার অবস্থা দেখে আমার একসাথে দুঃখ আর ভয় হয়েছিল। বাবুজির সারা গায়ের চামড়া শুকিয়ে গিয়েছিল, শরীরটা ফ্যাকাশে হয়ে গিয়েছিল, চোখগুলো জবা ফুলের মতো লাল হয়ে উঠেছিল। মাঝে মাঝে চামড়া খসে পড়ে গল গল করে রক্ত বেরিয়ে আসছিল। কোনো রকম ওষুধ কাজ করছিল না। বাবুজিকে শেষমেশ বাঁচাতে পারলাম না। এরপর গ্রামের বেশ কিছু লোকের একই রোগ ধরল। আমি খুব চিন্তায় পড়ে গেলাম। সত্যি কি তাহলে এই প্রাণীগুলোর জন্য এই রোগ হচ্ছে? কিন্তু আমার মন মানে না। ওরা যেন আমার দুটো সন্তানের মতো হয়ে উঠেছে। ভাবলাম যদি ওদের জন্যই গ্রামের রোগ ছড়ায়, তাহলে তো সবার আগে সেই রোগ আমার হতো। কিন্তু আমি তো একদম ঠিক আছি। তাই আমি ঠিক করলাম ওদের লুকিয়ে রাখবো, বেরোতে দেবো না কখনো। এই ভেবে আমি বড় কাঠের বাক্স বানিয়ে ওদেরকে সবার চোখের আড়ালে ঢুকিয়ে রাখলাম। আমার নামের সাথে মিলিয়ে ওদের নাম দিলাম কাল ও কালী। আমি ওদের মা। এই পর্যন্ত বলে কালিন্দী চুপ করল। জেমস্টোন এবার কালিন্দীকে সান্ত্বনার সুরে বলল, কালিন্দী, তুমি যে ভূমিকা পালন করছো তার জন্য গোটা মানব জাতি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। এবার তোমার কাজ শেষ। কাজ শেষ হলো মানে? আমি ঠিক বুঝলাম না সাহেব। মানে আজ থেকেই প্রাণী দুটোর দায়িত্ব আমার। তুমি এতদিন সবার অগোচরে ওদের আগলে রেখেছ, তাই তোমার কিছু পাওয়ার অধিকার আছে। আমি তোমাকে 10 লাখ টাকার একটা চেক দিয়ে যাব। বাকি জীবনটা পায়ের উপর পা তুলে রানী হয়ে থাকবে। চুপ করুন সাহেব, দয়া করে চুপ করুন। এরা আমার কাছে শুধু দুটো জানোয়ার নয়, এরা আমার সন্তান। এদের জন্য আমি আমার বাবুজিকেও ছেড়ে এসেছি। তাই আপনাকে হাত জোর করে বলছি সাহেব, যেমন এসেছেন তেমন চলে যান, আর কাল ও কালীকে ভুলে যান। এবার জেমস্টোন একটা চাপা হাসি হেসে কালিন্দীকে বলল, আমি কিছু ভুলি না কালিন্দী। এই দুই প্রাণীকে আমি তোমার কাছ থেকে ঠিক নিয়ে যাবই। আমি এই দুজনের কথা শুনে জ্ঞান বুদ্ধি লুপ্ত হয়ে গেলাম। এমনকি আছে এই প্রাণীগুলোর মধ্যে যার কারণে জেমস্টোন এতগুলো টাকা ওড়াতে প্রস্তুত। আর কালিন্দী বা এই প্রাণীগুলোর মধ্যে এমন কি পেয়েছে যার কারণে ও সব ছেড়ে ছুড়ে এখানে পড়ে আছে। কালিন্দী এবার জেমস্টোনকে বলল, আমি জঙ্গলের ফলমূল বেচে যা কামাই তাতে আমি বেশ খুশি। আমার আপনার টাকার কোনো দরকার নেই। আর যদি আপনি ওদের নিয়ে যেতে চান, তাহলে আপনাকে কালিন্দীর লাশের ওপর দিয়ে ওই বাক্স পর্যন্ত পৌঁছতে হবে, এই আমি বলে দিলাম। জেমস্টোন হুমকির সুরে কালিন্দীকে বলল, আমি এখন যাচ্ছি কালিন্দী, কিন্তু খুব তাড়াতাড়ি আবার আসবো। সেদিন তুমি আমায় ওদের নিয়ে যেতে আটকাতে পারবে না। এই বলে জেমস্টোন হন হন করে কালিন্দীর বাড়ি থেকে বেরিয়ে গেল। আমিও ওর পিছন পিছন বেরিয়ে আসি। গাড়িতে জেমস্টোন একটা কথাও বলল না। ওর ভেতর যে একটা সাংঘাতিক রাগের অগ্নুৎপাত চলছে সেটা ওকে দেখেই আন্দাজ করা যায়। আমিও ওকে আর কোনো প্রশ্ন করলাম না। ভাবলাম এটা সঠিক সময় নয়, সময় এলে ওর সাথে কথা বলবো। আমরা গিয়ে পৌঁছলাম জেমস্টোনের বাড়িতে। তারপর জেমস্টোন জলের ফোয়ারার মতো গ্লাসে বিলিয়ে মদ ঢালতে শুরু করলো। আমি ওকে সঙ্গ দিলাম। আসলে আমি ওর থেকে আমার প্রশ্নগুলোর উত্তর আশা করছিলাম। দেখতে দেখতে রাত 9টা বেজে গেল। এবার জেমস্টোন মুখ খুলল। জানো চ্যাটার্জি, ওই প্রাণীগুলো মানব জাতির পক্ষে এক আশীর্বাদ স্বরূপ। ওদের মধ্যে এক দারুণ ক্ষমতা রয়েছে, তাই ওদের পেতে আমি যে কোনো মূল্য দিতে প্রস্তুত। জেমস্টোন প্লিজ, আর হেয়ালি করো না, আমাকে পুরো ব্যাপারটা গুছিয়ে বলো তো। এবার জেমস্টোন বলতে লাগলো,
আমি প্রায় 9 বছর ধরে একটা ঔষধি বানানোর জন্য গবেষণা চালাচ্ছি। এই গবেষণা যদি সম্পূর্ণ হয় তাহলে এই বিশ্বে আর কারোর কখনো বার্ধক্যজনিত কারণে মৃত্যু হবে না, কারণ এই ঔষধই মানুষের জীবনে এনে দেবে অনন্ত অসীম যৌবনকাল। আমি বললাম, তোমার গবেষণার এই প্রাণী দুটোর কি ভূমিকা? ওই প্রাণীর জীব এই ঔষধ নির্মাণে অত্যাবশ্যক বস্তু, সেটি ছাড়া ওই ওষুধ বানানো সম্ভব নয়। আমি গোটা অ্যামাজন, নর্থ আমেরিকার সব ঘন জঙ্গল খুঁজে ফেলেছি, কিন্তু এই প্রাণীর দেখা পাইনি। অবশেষে আমি যখন একটা সেমিনারে যোগ দিতে মুম্বাই আসি, তখন খবর পাই এই প্রাণী কার্তিপুরম গ্রামে আছে। তাই এখানে ডেরা জমালাম। একবার ভাবো চ্যাটার্জি, পৃথিবীতে 60% মানুষের মৃত্যু হয় বার্ধক্যজনিত কারণে। এই ওষুধই পৃথিবীর সমস্ত নিয়ম পাল্টে দেবে। হয়তো একদিন বিজ্ঞানের নোবেল পুরস্কারটা তোমার এই বন্ধুই পাবে। বলো চ্যাটার্জি, তুমি কি তা চাও না? আমি এবার একটু চুপ করে থেকে বললাম, তুমি যা বলছো তা বিশ্বাস করা আমার পক্ষে খুব কঠিন। এও কি সম্ভব? এইসব কি করে হবে? এসব প্রকৃতির নিয়ম বিরুদ্ধ। তুমি ভাবতে পারছো ওই ঔষধ কার্যকরী হলে এই পৃথিবীতে জনসংখ্যা কি হারে বৃদ্ধি পাবে? গোটা বিশ্বের ভারসাম্য নষ্ট হয়ে যাবে। এছাড়া তুমি তো কালিন্দীর মুখে শুনলে যে এই প্রাণী একটি ভয়ঙ্কর রোগ ছড়িয়ে বেড়ায়। কালিন্দীকে রাজি করাতে না পারলে তো কিছুই হবে না। জেমস্টোন এবার চুপ করে গেল। তার উৎসাহ বিষণ্ণতায় পরিবর্তিত হলো। আমি এবার আমার বাংলোয় ফেরার জন্য উঠে পড়লাম। জেমস্টোন বিষণ্ণ সুরে আমাকে বলল, গুড বাই চ্যাটার্জি, গুড বাই, টেক কেয়ার। আমার কিছুতেই জেমস্টোনকে সেদিন ছেড়ে আসতে মন চাইছিল না, কিন্তু তাও মনে এক রাশ উৎকণ্ঠা, দুশ্চিন্তা ও দুরাশা নিয়ে চলে এলাম। এই পর্যন্ত বলে আমি চুপ করলাম। সৌরিশ আমার দিকে জলের গ্লাসটা এগিয়ে দিল। আমি কিছুটা জল খেয়ে চুপ করে বসে রইলাম। কিছুক্ষণ চুপ করে থেকে সৌরিশ জিজ্ঞেস করল, তারপর তারপর কি হলো স্যার? আমি একটা গভীর প্রশ্বাস ছেড়ে বললাম, তারপর কি হলো আর আমি কিছু জানি না। এরপর আমি 2-3 বার জেমস্টোনের বাড়ি গিয়েছিলাম, কিন্তু কোনোবার ওর সাথে দেখা হয়নি। বাড়ির দরজায় তালা দেখে ফিরে এসেছি। এবার সৌরিশ আমায় প্রশ্ন করল, আর কালিন্দী? একবারই গিয়েছিলাম, কিন্তু ওর সাথেও দেখা হয়নি। বাড়ির দরজায় তালা মারা ছিল। সৌরিশ শুধু হুঁ বলে উঠে পড়ল। আমি বুঝলাম ওর মনেও অনেক রকমের প্রশ্নের আনাগোনা চলছে। গোটা ব্যাপারটা শুনে ও নিজেও বেশ স্তম্ভিত। ঘরের দরজা দিয়ে বেরোনোর সময় সৌরিশ একবার থামল এবং আমাকে প্রশ্ন করল, স্যার, আপনি তো ওই প্রাণীগুলোকে নিজের চোখে দেখেছিলেন, তাই না? আমি বললাম, হ্যাঁ দেখেছিলাম বটে। আমি কাল শহর থেকে স্কেচ আর্টিস্ট দেখে পাঠাচ্ছি। আপনি তার কাছে ওই প্রাণীর পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেবেন। ওরা তাহলে ওদের একটা স্কেচ বানাবে। আজ অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ুন স্যার, কাল কথা হবে। গুড নাইট। সৌরিশ হয়তো আরো কিছু বলতে চাচ্ছিল, কিন্তু মুখের কথা মুখে নিয়ে যেন ঘর থেকে বেরিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। আজ আমার মনটা অনেক বেশি হালকা লাগছে। মনে হচ্ছে যেন মন থেকে একটি বড় বোঝা নেমে গেছে। তাই সে রাতে বেশ নিশ্চিন্তে ঘুমোলাম। পরদিন সকালে সৌরিশ খুব তাড়াতাড়ি কোথায় যেন বেরিয়েছিল। বেলা বাড়তেও ফিরল, সঙ্গে 2জন লোক। খুব সম্ভবত গতকাল রাতে ও যে স্কেচ আর্টিস্টের কথা বলছিল, এরা সেই আর্টিস্টই। সৌরিশ তাদের সাথে আমার আলাপ করিয়ে দিল। এরপর আমি ওদের সামনে বসে বর্ণনা করতে লাগলাম আমার চোখে দেখা 2টি অদ্ভুত প্রাণী। ওরা যে আসলে ঠিক কি তা আমি আজও ঠাহর করে উঠতে পারিনি। টিকটিকি, গিরগিটি, তক্ষ, গোসাপ, কোমোডো, ইগুয়ানা, কুমির, নাকি এমন কিছু যা মানব সভ্যতা আজও আবিষ্কার করতে পারেনি। প্রায় 1 ঘন্টা ধরে আমার মুখ থেকে বিবরণ শুনে ওরা যে ছবিটি আঁকলো তা হুবহু কাল ও কালির রূপের সাথে মিলে গেছে। সত্যি ঠিক এই রকমই ছিল ওরা। সব থেকে আশ্চর্যজনক ছিল ওদের 2টি চুনি বাল্বের মতো জ্বলতে থাকা লাল চোখ, যা অনেক কিছু বলে যায়, শুধু সেগুলো বোঝার মতো কাউকে চাই। কালিন্দী কি তবে বুঝেছিল ওদের চোখের ভাষা?
কালিন্দী কি জেমস্টোনের ভয়ে কাল আর কালীকে নিয়ে অন্য কোথাও পালিয়ে গেছে, নাকি শেষ পর্যন্ত অত টাকার লোভ সামলাতে না পেরে জেমস্টোনের হাতেই ওই দুটি আশ্চর্য প্রাণীকে তুলে দিয়ে এখন কোথাও রানী হয়ে জীবনযাপন করছে? তাহলে জেমস্টোনের কি হলো? সে কোথায় গেল? সে কি কাল ও কালীকে পেয়ে নিজের দেশে ফিরেছে? সত্যি কি ও পেরেছে ওরকম একটা জাদু ঔষধি বানাতে, নাকি কালিন্দীর অটল মনোভাবের কাছে নতি স্বীকার করে কাল ও কালীকে ভুলে চলে গেছে অন্যত্র? জেমস্টোনের বাড়ির তাহলে ওই দশা হলো কি করে? এই সব প্রশ্নের ঢেউয়ে আমার মনে উথাল পাথাল চলতে লাগলো। তবে ইতিপূর্বে যা ঘটে গেছে এবং পরবর্তীতে আমার সামনে যে সকল সত্য উন্মোচিত হতে চলেছে তা আমার কল্পনার থেকে কোটি কোটি মাইল দূরে, এবং এই সত্যই আমার আগামী জীবনকে নিদারুণ রকম প্রভাবিত করতে চলেছে। পরদিন আশেপাশের গ্রামগুলিতে আমার বর্ণনা অনুসরণ করে আঁকা ছবি বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন আকারে ছড়িয়ে পড়ল। ঘোষণা করা হলো, কেউ যদি এই প্রাণীকে কোথাও কখনো দেখে থাকে তবে যেন সত্তর ফরেস্ট অফিসে এসে যোগাযোগ করে। যদি তাদের দেওয়া তথ্যের জোরে ওই প্রাণীকে খুঁজে পাওয়া যায় তাহলে তথ্য প্রদানকারীকে দেওয়া হবে নগদ পুরস্কার। সেদিন বিকেলে আর একজন ভদ্রলোক এসে উপস্থিত হলেন। তিনি ইন্সপেক্টর শরৎ শর্মা, স্থানীয় থানার আইসি। সৌরেশ আমাকে বলল আমি যা যা ঘটনা তাকে জানিয়েছি তা যেন পুঙ্খানুপুঙ্খ শরৎবাবুকে জানায়। ইতিমধ্যেই জেমস্টোনের নিরুদ্দেশ হওয়ার খবরটা তার কাছে দেশে গিয়ে পৌঁছে গেছে। ওদের দেশের হাই কমিশনার এই বিষয়ে একটি এফআইআরও দায়ের করেছে এবং ভারত সরকারের কাছে বিনীত অনুরোধ করেছেন যেন অবিলম্বে জেমস্টোনকে খুঁজে বের করার ব্যবস্থা করা হয়। সে ঘটনার তদন্তের স্বার্থেই শরৎ শর্মার এইখানে আসা। আমার মুখ থেকে সমস্ত ঘটনা শুনে ইন্সপেক্টর শর্মা বেশ অবাক হয়ে গেলেন। তিনি জানালেন যে এই গোটা ঘটনায় কালিন্দী একটি গুরুত্বপূর্ণ সূত্র। দেখুন মিস্টার চ্যাটার্জি, এই গোটা ঘটনায় কালিন্দী একটি গুরুত্বপূর্ণ সূত্র। তাই আগে কালিন্দীকে খুঁজে বের করতে হবে। শুধু তাই নয়, ওই দুটো প্রাণীকেও উদ্ধার করা একান্ত দরকার। ওরা হয়তো আগামী দিন ইতিহাসের এবং বিজ্ঞানের কোনো অজানা পৃষ্ঠায় আলোকপাত করবে। তাই আগে কালিন্দীকে খুঁজে বের করতে হবে। শুধু তাই নয়, ওই দুটি প্রাণীকেও উদ্ধার করা একান্ত দরকার। ওরা হয়তো আগামী দিন ইতিহাসের এবং বিজ্ঞানের কোনো অজানা পৃষ্ঠায় আলোকপাত করবে। এইভাবে 2-4 দিন কেটে গেল। গ্রাম থেকে কেউ ওই প্রাণীর ব্যাপারে কোনো তথ্য নিয়ে এলো না। একদিন আমি সেই মানসিক ভারসাম্যহীন লোকটাকে ফরেস্ট বাংলোর আশেপাশে ঘোরাঘুরি করতে দেখি। এই লোকটাকেই আমি সেদিন জেমস্টোনের বাড়ির সামনে দেখেছিলাম। কিসব বিড়বিড় করে অসংলগ্ন কথাবার্তা বলছিল। আমি সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে এলাম। আমাকে বাংলো থেকে বেরিয়ে আসতে দেখে লোকটা আবার সেদিনের মতো ছুট্টে পালাবার মতলব করছিল। এমন সময় আমি দৃঢ় কণ্ঠে তার উদ্দেশ্যে বলি, এই দাঁড়াও দাঁড়াও বলছি, আর এক পাও এগোবে না। লোকটি থমকে দাঁড়ালো। তারপর খুব সন্তর্পণে আমার দিকে ঘাড় ঘুরিয়ে আবার সেই নোংরা দাঁতগুলো বের করে খিখি করে হাসতে লাগলো। আমি আরো 2-1 পা এগিয়ে গেলাম তার দিকে। তারপর অত্যন্ত নরম সুরে ওকে বললাম, তোমার কোনো ভয় নেই, আমি তোমাকে কিচ্ছু করব না, আমার সাথে এসো। এসো বলছি। আমার কথায় হয়তো ভরসা পেল, চুপচাপ এগিয়ে এলো আমার দিকে। আমি ওকে নিয়ে বাংলোর বাগানের চেয়ারে বসতে বললাম। তারপর ওকে জিজ্ঞেস করলাম, নাম কি তোমার? ও মৃদুস্বরে উত্তর দিল, শঙ্কর। তুমি জানো ডক্টর জেমস্টোন কোথায় আছেন? উত্তরে ও দুদিকে মাথা ঘুরিয়ে বুঝিয়ে দিল ওর উত্তর না। আমি এবার ফরেস্ট বাংলোর দেওয়ালে টাঙানো সেই অদ্ভুত প্রাণীর পোস্টারের দিকে ইশারা করে প্রশ্ন করলাম, কোনোদিন এই প্রাণীটিকে দেখেছ? এবার সে আমার চোখের সামনে এক ছুটতে গিয়ে পোস্টারটা দেওয়াল থেকে খুলে নিল। তারপর 2 হাতে সেটিকে ছিঁড়ে 2 পায়ে সেটিকে পিষতে লাগলো। আমি ওকে গিয়ে থামালাম। তারপর শান্ত করে আবার চেয়ারে বসালাম। এবার শঙ্কর বলতে লাগলো, সাহেব, আজ থেকে 3 মাস আগে আমার জীবনটা এমন ছিল না। আমার একটা সুন্দর পরিবার ছিল। তাতে আমি, আমার বউ, আমার 5 বছরের মেয়ে খুব শান্তিতে থাকতাম। একদিন বিকেলে যখন কাজ সেরে ঘরে ফিরছি তখন দেখি আমার বাড়ির সামনের রাস্তায় একটা কালো প্রাণী চলে যাচ্ছে জঙ্গলের দিকে। আমি বুঝতে পারছি না যে সেটা কি প্রাণী।
অনেকটা কুমিরের মতো, কিন্তু কিন্তু দেখলাম ওটা জঙ্গলের দিকে চলে গেল। সেদিন রাতে বউ আর মেয়ের খুব জ্বর এলো সাহেব, সাথে ঘন ঘন বমি আর শরীরে অসম্ভব ক্লান্তি। আমি ডাক্তার ডেকে আনলাম, তিনি ওষুধ দিলেন, কিন্তু কোনো কাজ হলো না সাহেব। আমার বউ আর মেয়ের গায়ের চামড়া শুকিয়ে যেতে লাগলো। কদিন পর শুকনো চামড়া খুশি খুশি পড়তে লাগলো সাহেব। তার থেকে শুরু হলো রক্তক্ষরণ। আমি ভেবে পেলাম না যে কি করবো, ওদের কি করে বাঁচাবো। একবার ভাবলাম যত টাকা লাগবে সাহেব, আমি ঘটি বাটি বেশি ওদের ভালো চিকিৎসা করাবো, কিন্তু অত সময় পেলাম না সাহেব। একদিন রাতে হঠাৎ করে আমার মেয়ে আর বউয়ের শুরু হলো রক্ত বমি, আর কয়েক মিনিটের মধ্যেই দুটো তরতাজা প্রাণ। এই বলে শঙ্কর কান্নায় ভেঙে পড়ল। আমি ওকে সান্ত্বনা দিয়ে চুপ করানোর চেষ্টা করলাম। ও এবার চোখ মুছে আবার ফিসফিস করে বলতে লাগলো, সাহেব সাহেব গতকাল আমি ওই শয়তান প্রাণীটাকে আবার দেখেছি। আমার মধ্যে সঙ্গে সঙ্গে একটা বিদ্যুৎ খেলে গেল। আমি উত্তেজিত হয়ে শঙ্করকে জিজ্ঞেস করলাম, কোথায় দেখেছ ওকে? বলো শঙ্কর, ঠিক করে বলো। শঙ্কর আবার আনমনা হয়ে গেল। এর বেশি আর কিছুই গুছিয়ে বলতে পারল না। আমি শঙ্করকে পেট ভরে জলখাবার খাইয়ে ওকে যেতে বললাম। যাওয়ার সময় শঙ্কর একটা কথা বলে গেল, সাহেব 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 আপনারা ওই প্রাণীর ছবিটা খুব ছোট এঁকেছেন। প্রাণীটা 3-3.5 ফুট নয়, ওটা প্রায় 6.5 ফুটের মতো লম্বা হবে। আমি ভাবতে লাগলাম, তবে কি এই কদিনে প্রাণীগুলির শরীরে উল্লেখযোগ্য বিকাশ হয়েছে? প্রাণীগুলি কি আকারে দ্বিগুণ হয়ে উঠেছে? আরও বেশ কয়েকদিন কেটে গেল। জঙ্গলে এবং গ্রামগুলিতে অনেক খোঁজ করেও ওই প্রাণীদের পাওয়া গেল না। এদিকে গ্রামগুলিতে হু হু করে ছড়ে বেড়াচ্ছে সেই অজানা রোগের সংক্রমণ। গত 4 দিনে 18 জন আক্রান্ত হয়েছে সেই রোগে। বহু মানুষ নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। এই সব ব্যাপারে আমি ও সৌরিশ অত্যন্ত চিন্তিত হয়ে পড়ি। একদিন সকালে আমি আর সৌরিশ বাংলোয় চা খাচ্ছিলাম। হঠাৎ শুনি বাইরে কি যেন চেঁচামেচি হচ্ছে। বেরিয়ে এসে বুঝলাম শঙ্কর এসেছে, আমার সাথে দেখা করতে চাইছে, কিন্তু রক্ষীরা তাকে বাংলোয় ঢুকতে দিচ্ছে না। অবশেষে আমার নির্দেশ পেয়ে রক্ষীরা ওকে ভিতরে আসার অনুমতি দিল। আমার কাছে আসার সাথে সাথেই শঙ্কর হাঁপাতে হাঁপাতে অত্যন্ত উত্তেজিত হয়ে বলতে লাগলো, সাহেব আমার সাথে একবার চলুন। আমি ওই প্রাণীর ডেরা জানতে পেরেছি সাহেব। সৌরিশ আমার পাশেই দাঁড়িয়েছিল। সে শঙ্করের কথায় আমল দিল না। তাকে ধমক দিয়ে বলল, কি যা তা বলছিস? তুই কি করে ওই প্রাণীদের ডেরার খোঁজ পেলি? সাহেব, রোজকার মতো আমি আজও জঙ্গলে গিয়েছিলাম ফল পাড়তে। তখনই দেখি প্রাণীটা নিঃশব্দে চলে যাচ্ছে। আমি ওর পিছু ধাওয়া করি। তখনই দেখি ও একটা সংকীর্ণ সুড়ঙ্গ পথে ঢুকে গেল। আমি নিশ্চিত সাহেব, ওরা ওখানেই থাকে। একবারটি চলুন সাহেব, ওদেরকে ধরতেই হবে, নয়তো সবকটা গ্রাম খালি হয়ে যাবে। আমি সৌরিশকে বুঝিয়ে বললাম, এই সৌরিশ, চলো একবার দেখে আসতে অসুবিধা কোথায়? তেমন বুঝলে সে ফোর্স নিয়ে আবার যাব। সৌরিশ আমার কথা মেনে দিল, আর সঙ্গে সঙ্গে আমরা শঙ্করের সাথে বেরিয়ে পড়লাম। মনের ভেতরে ততক্ষণে এক অসামান্য উত্তেজনা কাজ করতে শুরু করেছে। বারে বারে মনে হতে লাগলো আজ নিশ্চয়ই কিছু একটা হবে, সব সত্য আজ উদ্ঘাটিত হবে। আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। সৌরিশ আমায় বারবার সাবধান করেছে, আমি যেন ওই পাগল শঙ্করের কথা না শুনি। কি দেখতে কি দেখেছে তা নিয়ে অত মাথা কামানোর কিছুই নেই। আমি শুধু ওকে আমার সঙ্গ দিতে বললাম। আমার মনের দোলাচল সৌরিশেরও চোখ এড়ায়নি। দেখতে দেখতে শঙ্কর আমাদের নিয়ে এসে পৌঁছল ওর দেখা সেই সুড়ঙ্গ পথের মুখে। ওখানে গিয়ে দেখি গ্রাম থেকে বেশ কিছু যুবক এসে উপস্থিত হয়েছে। হাতে তাদের রয়েছে লাঠি ও মশাল। শঙ্কর বলল, ওদের আমি আসতে বলেছি সাহেব, প্রাণী দুটোকে ধরতে আপনাদের সাহায্য করবে। যুবকরা আমাদের জন্যই অপেক্ষা করছিল। আমরা সেখানে পৌঁছতেই তারা অতি তৎপরতার সঙ্গে সুড়ঙ্গ পথে প্রবেশ করতে যাচ্ছিল, কিন্তু আমি তাদের বিরত থাকলাম। আমি জানি এই প্রাণী দুটো এক সাংঘাতিক রোগ সংক্রমণ করে।
তাছাড়া এরা অন্য সব ইহজাগতিক প্রাণীর মতো নয়, এরা কোনো এক অভিশাপগ্রস্ত। কালিন্দির কথাগুলো বারে বারে ভীষণ রকম মনে পড়ছিল আজ। এই সব ভাবতে ভাবতেই আমি বলে উঠলাম, ওই সুড়ঙ্গ পথে আমি একা প্রবেশ করব, তোমরা কেউ ওর ভিতর ঢুকতে চেও না, ভিতরে যে কোনো রকম বিপদ হতে পারে। আমার কথা শুনে প্রায় সকলেই একসাথে আমাকে নিষেধ করে উঠল। সৌরিশ আমাকে বলল, স্যার স্যার আপনার একা ভেতরে যাওয়াটা মোটেই নিরাপদ নয়, প্রাণী দুটো হিংস্র হতে পারে, ওদের চরিত্র সম্বন্ধে আমরা তেমন কিছু জানি না স্যার। আমি একটু মৃদু হেসে উত্তর দিলাম, আমার চিন্তা ছেড়ে দাও সৌরিশ, আমি আমার গোটা জীবনটাই জঙ্গলকে উৎসর্গ করে দিয়েছি। যদি এই জঙ্গলের বুকে আমার প্রাণটা ঝরে যায় তবে আমি নিজেকে সৌভাগ্যবান বলেই মনে করব। তুমি যাও, আমাদের টিমকে তৈরি করে নিয়ে এসো। আর হ্যাঁ, ইন্সপেক্টর শর্মাকেও খবর দিও, তিনিও যেন প্রয়োজন মতো ফোর্স নিয়ে এখানে পৌঁছন। আশা করি আমাদের এতজনের চেষ্টা বিফল হবে না। সৌরিশ আমার কথা শুনে ফরেস্ট অফিসের দিকে এগোতে থাকল। আমি একজন গ্রামবাসীর কাছ থেকে তার হাতের মশালটা চেয়ে নিলাম। সুড়ঙ্গ পথটা অত্যন্ত সংকীর্ণ ও নিচু, বেশ মাথা নিচু করেই ওই পথে প্রবেশ করা সম্ভব। সুড়ঙ্গ পথটা যদিও বেশ অন্ধকার, কিন্তু কিছু কিছু জায়গায় ফাটল ধরার কারণে বাইরের চিলতে চিলতে দিনের আলো সেই পথে প্রবেশ করছে। মশালের আলোয় দেখতে পেলাম সামনের সুড়ঙ্গ পথটা গিয়ে শেষ হচ্ছে একটি ছোট্ট জলাশয়তে। আমি অত্যন্ত সন্তর্পণে সেদিকে এগিয়ে গেলাম। মনে আমার উত্তেজনা তো ছিলই, কিন্তু তার সাথে সাথে কোথাও যেন এক আতঙ্ক কাজ করছিল। এ যাবৎ এই ঘটনাচক্রে যা যা ঘটে গেছে সবটাই প্রত্যাশার ঊর্ধ্বে, তাই আগামী সময়ে ও যদি তেমন কিছু প্রত্যক্ষ করতে হয় তবে তার জন্য আমি আমার মনকে প্রস্তুত করে রেখেছি। আমি এগিয়ে এসে দাঁড়ালাম একেবারে সেই জলাশয়ের পারে। আর তখনই মশালের আলোতে একটি দৃশ্য দেখে আমার চোখ সেখানে স্থির হয়ে গেল। জলাশয়টি খুব একটা প্রশস্ত নয়, খুব জোর 10-12 ফুট হবে। জলাশয়ের ঠিক ওপারে রয়েছে একটি ফুট কয়েক উচ্চতার টিলা। আমি মশালের আলোয় স্পষ্ট দেখতে পাচ্ছি ওই টিলার উপর একজন আমার দিকে পিঠ করে বসে আছে। সম্ভবত ব্যক্তিটি একজন পুরুষ। এতটা দূরত্বের কারণে আমি ঠিক ওকে ঠাউর করতে পারলাম না, কিন্তু বুঝলাম লোকটি অসুস্থ, মাঝে মাঝে বুকে হাত রেখে দমকা কাশি কাশছে। আমি কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে রইলাম, তারপর গলা ছেড়ে ডাক দিলাম, কে ওখানে? কে তুমি? কয়েক মুহূর্ত সব নিস্তব্ধ, তারপর ওদিক থেকে উত্তর এলো, চ্যাটার্জি এসেছো নাকি? আমি জানতাম কেউ না আসুক তুমি ঠিক আমাকে খুঁজে বের করবে। উত্তর শুনে আমি কয়েক পা পিছিয়ে গেলাম। এই কণ্ঠস্বর আমার ভীষণ চেনা, জেমস্টোন। হ্যাঁ, আমি এই মুহূর্তে সবার চোখে নিরুদ্দেশ হওয়া জেমস্টোনের খুব কাছে দাঁড়িয়ে আছি। জেমস্টোন আবার এক নাগারে কাঁচতে শুরু করলো। আমার বিশ্বাস হচ্ছে না আমার দেখা মাস কয়েক আগের সুস্থ সবল ডক্টর জেমস্টোনের এখন এই অবস্থা হয়েছে। জেমস্টোন এবার কাঁচতে কাঁচতেই বলল, চ্যাটার্জি, আমি আর বাঁচতে চাই না। এই জীবন আজ আমার কাছে নরকের চেয়েও দুর্বিষহ হয়ে উঠেছে মাই ফ্রেন্ড। আমাকে এবার মুক্তি দাও প্লিজ। আই বেগ ফ্রিডম, দ্য আল্টিমেট ফ্রিডম। এবার আমি জেমস্টোনের উদ্দেশ্যে প্রশ্ন করলাম, তুমি এখানে এই লোকচক্ষুর আড়ালে কি করছো জেমস্টোন? আরে কি হয়েছে তোমার? আর কি করি বা এই অবস্থা হলো তোমার? জেমস্টোন আবার অস্বাস্থ্যকর ভাবে কাশতে কাশতে উত্তর দিল, সব বলছি চ্যাটার্জি, সব বলছি। এসব আমার পাপের ফল। আমি প্রকৃতির ধারার বিপরীতে তরি বাইছিলাম, তাই আজ আমি ডুবছি। তোমার নিষেধ আমি শুনিনি চ্যাটার্জি। আমি আমার লোভের অঙ্গুলি হেলনে পাগলের মতো ছুটেছি, তাই আজ আমার দুর্দশার জন্য একমাত্র আমি দায়ী স্বয়ং। আমি এবার অত্যন্ত উদ্বিগ্ন হয়ে জেমস্টোনের উদ্দেশ্যে বললাম, এত হেয়ালি করো না প্লিজ। এবার বলো কি হয়েছে, আমি তোমাকে সাহায্য করতে চাই, কিন্তু সবকিছু না জানলে আমার যে করার কিছুই নেই। এবার জেমস্টোন কণ্ঠে এক রাশ হতাশা নিয়ে বলল,
আমার সাহায্য করার সাধ্য আর কারণ নেই চ্যাটার্জি। আমার দুর্ভাগ্য এখন ছায়ার মতো সব সময় আমার সাথেই থাকে। তবে তোমায় আমি সব কিছু বলবো, একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত। কিছুটা থেমে আবার কয়েক মুহূর্ত সেইভাবে কেশি নিয়ে জেমস্টোন বলতে লাগলো, সেদিন তুমি আর আমি কালিন্দির বাড়িতে যে দুটি প্রাণীকে দেখেছিলাম, তারা আজ থেকে বহু বছর আগে পৃথিবীর বুক থেকে লুপ্ত হয়ে গেছে। জানি না কিভাবে তারা কালিন্দির নজরে এলো। আমি সব সময় মনে করি বিজ্ঞান কোনো আধুনিক ব্যাপার নয়। বহু বছর আগে থেকেই মানুষ বিজ্ঞানের চর্চায় ব্রতী হয়েছে। এমনই এক প্রাচীন পুঁথি একদিন আমি হাতে পাই। যেই পুঁথিতে মানব দেহকে জীবদ্দশায় 100 বছরেরও বেশি ধরে সতেজ রাখার এক দারুণ ঔষধির কথা বলা হয়েছে। কিন্তু সেই ঔষধি তৈরি করা আদৌ সহজ কাজ নয়। বিভিন্ন রকম উপাদানের সাথে তাতে দিতে হবে এক বিশেষ প্রাণীর জীবের ডগার অংশ। আমি পাগলের মতো আফ্রিকা ও নর্থ আমেরিকার বিভিন্ন জঙ্গলে ওই প্রাণীকে খুঁজে বেরিয়েছি, কিন্তু অসফল হয়েছি। অবশেষে আমি জানতে পারি যে ওই প্রাণী বর্তমানে অবলুপ্ত হয়েছে। লন্ডনের একটি মিউজিয়ামে আমি তাদের ফসিল দেখি। তবে তবু জানি না কেন একটা আশা সঞ্চারিত হয়েছিল। আমার গবেষণা আমি কিছুতেই থামাইনি। অবশেষে একদিন আমি মুম্বাইয়ের একটি বিজ্ঞান সম্মেলনে আমন্ত্রণ পাই। সেখানে আমার গবেষণার বিষয়বস্তু আমি আমার ভাষণে তুলে ধরি। প্রত্যেকের আগ্রহ ছিল চোখে পড়ার মতো। ওখানেই এক বিজ্ঞানী আমায় জানায় যে যেই প্রাণীর বিবরণ আমি দিয়েছি তেমনই একজোড়া প্রাণী ও কেরালার ওয়েস্টার্ন ঘাটসের জঙ্গলে এক আদিবাসী মহিলার কাছে দেখেছে। আমি সে কথা শুনে আর দেরি করিনি, ছুটে আসি এখানে। কিছুদিন একটা রিসর্টে কাটানোর পর একদিন সত্যি আমি ওই প্রাণীদের দেখি। গ্রাম থেকে অনেকটা দূরে একটা মাটির বাড়ির দাওয়ায় একজন মহিলার তত্ত্বাবধানে ওরা কি যেন খাচ্ছে আর ঘুরে ঘুরে খেলা করছে। আমি সেদিন নিশ্চয় করি এখানেই আমি পাকাপাকিভাবে থাকব এবং এখান থেকেই আমি আমার গবেষণার কাজ শেষ করে ওই ঔষধি প্রস্তুত করব। সেই মতো অনেকগুলো টাকা ব্যয় করে এখানে ওই বাড়িটা বানাই। তারপর একদিন সরাসরি যাই সেই মহিলার কাছে, ওই প্রাণীগুলোকে আমার হাতে তুলে দেওয়ার প্রস্তাব নিয়ে। সেদিন তুমিও তো আমার সাথেই ছিলে। সেই মহিলা মানে কালিন্দি বেঁকে বসল। সে ওদের আমার হাতে তুলে দিতে অস্বীকার করলো। সে রাতেই তুমি চলে যাওয়ার পর আমি একের পর এক মদের বোতল খালি করতে থাকি। আমার এতদিনের স্বপ্ন, আমার পরিশ্রম সব এইভাবে বন্ধ হচ্ছে দেখে আমি আমার নিজের ওপর নিয়ন্ত্রণ হারাতে লাগলাম। সেদিন মাঝরাত পর্যন্ত ড্রিঙ্ক করার পর আমি আবার রওনা হলাম কালিন্দির বাড়ির দিকে। বিশ্বাস করো চ্যাটার্জি, আমি ওই প্রাণীদের প্রাণে মেরে ফেলতাম না, ওদের দিয়ে প্রজনন করাতাম। তারপর ওদের জীব কেটে প্রস্তুত করতাম আমার সেই অনন্ত যৌবনদায়ী ওষুধ। কালিন্দির বাড়ি গিয়ে আমার আর কালিন্দির মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। আমি প্রচুর টাকার লোভ দেখাই, কিন্তু সে কোনো প্ররোচনাতে পা দেয়নি। অবশেষে আমি গায়ের জোর খাটিয়ে বাক্সটি নিজের হস্তগত করতে সফল হই। আমি বাক্সটি নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসি, আর ঠিক তখনই দেখি পিছন থেকে কালিন্দি হাতে একটা কাটারি নিয়ে তেড়ে আসছে আমার দিকে। আমি কি করি কি না করি ভাবতে ভাবতে আমার পিস্তলটা বের করি, আর কালিন্দি আমার খুব কাছাকাছি চলে আসলে আমি একটি গুলি তার বুকে তাক করে সঙ্গে সঙ্গে
কাতরাতে কাতরাতে মাটিতে লুটিয়ে পড়ে সে, আর আর কয়েক মুহূর্তেই প্রাণ ত্যাগ করে। শুধু মরতে মরতে আমাকে উদ্দেশ্য করে বলে, সাহেব, কাল কাল ও কালি দুজনেই অভিশপ্ত। তুমি তুমি অনেক বড় ভুল করলে। এই ভুলের মাসুল তোমাকে আজীবন ঝুঁকিয়ে যেতে হবে। তুমি তুমি আজকের পর আর আর শান্তিতে থাকতে পারবে না সাহেব, শান্তিতে থাকতে পারবে না। আমি 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 এতদিন ওদেরকে সবার থেকে লুকিয়ে রেখেছিলাম, তাই তাই এই গ্রামে শান্তি ছিল। কিন্তু আজকের পর তারা তারা সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ মুক্ত। কালিন্দির কথাগুলো কানে কাঁটার মতো বিঁধছিল, তাই আর একটা গুলি চালিয়ে দিলাম ওর বুকে। তারপর ওর লাশটা তুলে নিয়ে গিয়ে জঙ্গলে ফেলে এলাম, বন্য পশুদের খাদ্য হবে এই ভেবে। এরপর আমি ফিরে আসি আমার বাড়িতে। সেদিন সারা রাত ঘুমাতে পারিনি। বাক্সের ভেতর থেকে সেই প্রাণীদের অদ্ভুত ডাক সারা রাত শুনেছি। মাঝে মাঝে তীব্র কম্পনে কেঁপে উঠছিল বাক্সটি। মনে হচ্ছিল যেন আমি যা কাণ্ড ঘটিয়েছি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছে বাক্সবন্দি এই প্রাণীরা। তারপর একদিন আমি ওই দুটো প্রাণীকে কামোত্তেজক ইঞ্জেকশন দিই যাতে তারা প্রজননে রত হয়, কিন্তু দেখলাম ওরা তেমন কিছুই করলো না। একদিন দুদিন এইভাবে যেতে লাগলো। আমার সমস্ত প্রচেষ্টা বিফল হচ্ছে দেখে একদিন আমি ভীষণ রকম রেগে গিয়ে ওদের শরীরে একটা বেতের ছড়ি দিয়ে আঘাত করলাম। আর ঠিক তখনই আমি শুনতে পেলাম একটা ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দ, আর চোখের নিমেষেই আমার বাড়ি ও ল্যাবরেটরিতে দাউ দাউ করে আগুনের লেলিহান শিখা জ্বলতে শুরু করলো। আমি কিচ্ছু বাঁচাতে পারলাম না, শুধু ওই কাঠের বাক্সটা আগলে রাখলাম যার মধ্যে কালো কালি বন্দি ছিল। সেদিন আর এক মুহূর্ত দেরি করলে হয়তো আমিও আগুনে পুড়ে মারা যেতাম। এখন মনে হয় সেটা হলেই ভালো হতো। বাড়ি থেকে যখন বেরিয়ে আসি তখন দেখি কেউ কোথাও নেই। আমি দিকভ্রান্ত হয়ে এদিক ওদিক ছুটে বেড়াই। কালো কালীকে নিয়ে কারোর কাছে যাওয়ার সাহস হয়নি। অবশেষে এই সুড়ঙ্গের ভেতর এসে আশ্রয় নিই। কিছুই ভেবে পাচ্ছিলাম না, কি করব, কোথা থেকে শুরু করব। সব তো ধ্বংস হয়ে গেছে। প্রায় 2-3 দিন কিছু খেতে পেলাম না। এই জলাশয়ের জলও খুব নোনতা, খাওয়া যায় না। রাতে মাঝে মাঝে চমকে চমকে উঠতাম। একদিন রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি কাঠের বাক্সর ঢাকনা খোলা। আমি দুর্বল শরীর নিয়ে ছুটে গেলাম এদিক সেদিক, আর বাক্সটির কাছে যেতেই আমায় চূড়ান্ত হতাশা গ্রাস করে ফেলল। দেখলাম বাক্সটির ভেতরে কালো কালী দুজনেই নেই। আমার শেষ আশার প্রদীপটাও নিভে গেল। এই ভেবে যখন আমি মাটিতে বসে পড়ি তখন দেখি আমার থেকে খানিকটা দূরে একটি ছায়া মূর্তি এসে দাঁড়িয়েছে। ওকে আমি চিনি, ও কালিন্দী। কিন্তু কালিন্দীকে তো আমি নিজের হাতে হত্যা করে জঙ্গলে ফেলে এসেছিলাম, তাহলে ও ফিরে এলো কি করে? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে যখন আমি নাজেহাল তখনই দেখলাম কালিন্দী এক ভীষণ রকম অট্ট হাসি হেসে আমার দিকে এগিয়ে আসছে। তার
সারা শরীরে একটা নোংরা রকমের তরল মাখামাখি হয়ে আছে। এক তীব্র দুর্গন্ধে আমার শ্বাস প্রশ্বাস নেওয়া অসম্ভব হয়ে দাঁড়ালো। আর ঠিক তখনই দেখলাম কালিন্দী ধীরে ধীরে তার মুন্ডু পিছন দিকে ঘোরাতে শুরু করেছে। কালিন্দীর মাথার খুলির পিছন দিকটা যেন কোনো হিংস্র প্রাণী খুবলে খেয়েছে। আমার গা ঘিন ঘিন করে উঠল, আমি বমি করে ফেললাম। এবার কালিন্দী স্পষ্ট বলে উঠল, আমি ততক্ষণে তীব্র আতঙ্কে ধীরে ধীরে পিছন দিকে ফিরে তাকালাম। আর তখনই কিছু একটা ঝপ করে আমার উপর এসে পড়ল, আর আমি সঙ্গে সঙ্গে জ্ঞান হারালাম। জ্ঞান যখন ফিরল তখন আমার শরীরে একটু আর শক্তি নেই। মজ্জায় মজ্জায় তীব্র যন্ত্রণা, আর চামড়া যেন শুকিয়ে গুটিয়ে যাচ্ছে। আমি এখন এক ভয়ঙ্কর অজানা অভিশাপে অভিশপ্ত। এই বলে জেমস্টোন চুপ করল। আমার সারা শরীর ততক্ষণে কাঁপতে শুরু করেছে। আমি এক রাশ উৎকণ্ঠা নিয়ে প্রশ্ন করলাম, আর আর ওই প্রাণী দুটো, তারা কোথায় এখন? জেমস্টোন কোনো উত্তর দিল না। আমি আরো উত্তেজিত হয়ে জিজ্ঞেস করলাম, প্লিজ জেমস্টোন বলো, ওরা কোথায়? এবার দেখলাম জেমস্টোন আস্তে আস্তে আমার দিকে ঘুরে বসেছে। মশালের আলোয় আমি এবার ওকে স্পষ্ট দেখতে পেলাম, আর দেখা মাত্রই আমি ঘৃণায় চোখ ফিরিয়ে নিলাম। জেমস্টোনের সারাটা শরীরের চামড়া শুকিয়ে গেছে, কোথাও কোথাও শুকনো চামড়া খসে পড়েছে, সেখান থেকে চাপ চাপ রক্ত বেরোচ্ছে। চোখ দুটো অস্বাভাবিক লাল হয়ে উঠেছে, থেকে থেকে কেসে উঠছে সে, আর কাঁপতে কাঁপতে মুখ থেকে উঠে আসছে থোকা থোকা জমাট রক্ত। এবার জেমস্টোন বলে উঠল, ওরা কোথাও যায়নি চ্যাটার্জি, ওরা এখানেই আছে। ভালো করে দেখো, ঠিক দেখতে পাবে ওদের। আমি অনিচ্ছা আর ঘৃণা সত্ত্বেও মশালটা তুলে ধরলাম জেমস্টোনের দিকে, আর সঙ্গে সঙ্গেই আমি আঁতকে উঠলাম। জেমস্টোনের দুই কাঁধে বসে আছে দুটো প্রাণী। না, আমার কোনো ভুল হচ্ছে না। এরা সেই যাদের আমি দেখেছিলাম কালিন্দীর বাড়িতে। এদের কালো কুচকুচে কাঁটা বিশিষ্ট লোমশ শরীর, এদের চুনি লাইটের মতো জ্বলতে থাকা লাল দুটো চোখ, আর এদের মাঝখান দিয়ে চেরা লম্বা জিভ, সব একই। ওরা কালো কালি। আমি এবার স্পষ্ট দেখতে পেলাম ওদের মধ্যে একজন মুখটা হাঁ করে খুলল, আর তখনই আমি লক্ষ্য করলাম একটা জিনিস যা আমি আগে দেখিনি। ওদের মুখের ভেতরটা মূলত দন্তহীন, শুধু রয়েছে মুখের দুপাশে ইঞ্চিখানেক লম্বা সাপের বিষ দাঁতের মতো দুটো দাঁত। সেই প্রাণীটা এবার এক মুহূর্তেই তার সেই দুই দাঁতকে সম্বল করে সজোরে একটা কামড় বসিয়ে দিল জেমস্টোনের ঘাড়ে। একটা তীব্র আর্ত চিৎকার করে কেঁদে উঠল জেমস্টোন। তারপর গো গো করে গোঙাতে গোঙাতে কয়েকটা কথা বলল, যা শুনে আমার গোটা অস্তিত্বটাই ভয়ে আতঙ্কে বিস্ময়ে কেঁপে উঠল। গোঙাতে গোঙাতে ও বলল, এখন প্রতিদিন এটাই হয়। এবার ওরা আমাকে কিছুক্ষণের জন্য মুক্ত করে দেবে। আমি গ্রামে ঘুরে ঘুরে নিরাপদ মানুষগুলোকে এই নোংরা অসুখে সংক্রমিত করে দিয়ে আসবো। গ্রামের লোকেরা এবং ফরেস্ট অফিসাররা যে প্রাণীকে অন্যায় করছে সে আর কেউ নয়, আমি নিজে। তোমার দুটি পায়ে পড়ি চ্যাটার্জি, তুমি পালাও বলছি। আমার দ্বারা তোমার কোনো ক্ষতি হোক আমি তো স্বপ্নেও চাই না।
প্লিজ বেরিয়ে যাও এখান থেকে। আমার সারা শরীরে যেন ততক্ষণে পক্ষাঘাত লেগেছে। আমার এতটুকু ক্ষমতা হচ্ছে না যে আমি সেখান থেকে সরব। মশালের আগুন যে কোনো সময় নিভে যেতে পারে। ওই নিভু মশালের আলোতেই আমার দৃষ্টি এক মুহূর্তের জন্যই গিয়ে পড়ল সেই ছোট্ট জলাশয়ের উপর। আর সেখানে যে দৃশ্য আমি দেখলাম তাতে বুঝলাম যে আমাকে যে কোনো উপায়ে শরীরের সমস্ত ক্ষমতা একত্রিত করে এখান থেকে পালাতে হবে, নয়তো আজ আমার মৃত্যু নিশ্চিত। জলাশয়ের ধারের টিলাতে 3টি প্রাণী বসে আছে, জেমস্টোন, কাল ও কালী। কিন্তু যখন জলাশয়ের দিকে আমার দৃষ্টি পড়ল এবং তাতে টিলার প্রতিচ্ছবি লক্ষ্য করলাম, তখন দেখলাম টিলাতে 3 জন নয়, সেখানে 4 জন বসে আছে। জেমস্টোন, কাল, কালী এবং কাল ও কালীর সেই আশ্রয়দাত্রী, কালো আলখাল্লা পরা, নানা রঙের অদ্ভুত পাথরের মালা গলায় পরা সেই কালিন্দী, যাকে হত্যা করার কথা জেমস্টোন এই কয়েক মুহূর্ত আগেই নিজের মুখে স্বীকার করেছে। সে যেন খিলখিলিয়ে হাসছে। জেমস্টোনের এই পরিণতি দেখে সে যেন বেজায় আনন্দিত। তার সারা শরীর থেকে গড়িয়ে পড়ছে এক কালচে তরল, খুব সম্ভবত সেটি রক্ত। একের পর এক ঘটনার আকস্মিকতায় আমার হাত থেকে মশালটা মাটিতে পড়ে টপ করে নিভে গেল। জানি না কোথা থেকে কিছুটা শক্তি পেলাম। আমি আর এক মুহূর্ত সময় নষ্ট না করে সেখান থেকে প্রাণপণে দৌড় লাগালাম সুড়ঙ্গ পথের বাইরের দিকে। এক মুহূর্তের জন্য পিছন ফিরে তাকালাম, দেখলাম টিলার উপর থেকে অবিকাল কাল ও কালীর মতো দেখতে একটি প্রাণী নিচের দিকে নেমে আসছে। ওর আকার কাল ও কালীর প্রায় দ্বিগুণ। আর কোনো সন্দেহ থাকার কথা নয়, ও ডক্টর অ্যাশলে জেমস্টোন। এক অজানা অভিশাপে আজ ওর এই অবস্থা। আর ওর নিচে নেমে আসার উদ্দেশ্য কোনোভাবেই আমার পক্ষে মঙ্গলজনক নয়। আমি আমার ছোটার গতি আরো বাড়িয়ে তুললাম, কারণ আমি টের পাচ্ছি পিছন থেকে একটা হিংস্র প্রাণী প্রচন্ড বেগে আমার দিকে ধেয়ে আসছে। আমি সুড়ঙ্গ পথের মুখ থেকে বাইরে বেরিয়ে এলাম, আর সঙ্গে সঙ্গে কিছু একটা উঁচু জিনিসে হোঁচটকে ছিটকে পড়লাম মাটিতে। আর সাথে সাথে বুঝলাম আমায় পড়ে যেতে দেখে প্রাণীটা একটা গগন বিদীর্ণ চিৎকার করে লম্বা লাফ দিয়েছে আমার দিকে। আমি তীব্র আতঙ্কে চোখ বুঝলাম, আর তার সাথে সাথে কানে এলো একটি ভয়ঙ্কর যান্ত্রিক গর্জন। 1, 2, 3, তারপর সব নিস্তব্ধ। আমি অনুভব করলাম আমার ঠিক পাশে কিছু একটা ধপ করে পড়ল। সন্দর্পণে চোখ দুটো খুলে দেখে ইন্সপেক্টর শর্মার সার্ভিস রিভলভারটি গর্জে উঠেছে। তার নল থেকে এখনো হালকা হালকা ধোঁয়া বেরোচ্ছে। ওই প্রাণীটা আমার পাশে পড়ে বুলেটের তীব্র যন্ত্রণায় ছটফট করছে। বলাই বাহুল্য, ইন্সপেক্টর শর্মার বুলেটের লক্ষ্য ছিল ওই ভয়ঙ্কর প্রাণীটা। ওখানে উপস্থিত পুলিশ কর্মীরা, বন দপ্তরের কর্মীরা, গ্রামবাসীরা, সৌরিশ এবং ইন্সপেক্টর শর্মা সবাই আমার দিকে এগিয়ে এলেন। পড়ে গিয়ে আমি পায়ে গুরুতর আঘাত পেয়েছি, তবু সবাইকে আশ্বস্ত করে বললাম, আমি ঠিক আছি। প্রাণীটা ততক্ষণে কাতরাতে কাতরাতে মৃত্যুর মুখে ঢলে পড়েছে। আমি সৌরিশকে নির্দেশ দিলাম সে যেন এখনই সুড়ঙ্গের ভিতরে ঢুকে কাল ও কালীকে উদ্ধার করে। ও সঙ্গে সঙ্গে কাজ শুরু করলো। কিছুক্ষণ পর সেই প্রাণীটার দেহ রূপান্তরিত হলো জেমস্টোনের মৃতদেহতে। তবে এ দেহ সেই সুস্বাস্থ্যবান গোরা সাহেব জেমস্টোনের নয়। এ হলো এক কুৎসিত রোগাক্রান্ত জীর্ণ শীর্ণকায় জেমস্টোন। ওখানে উপস্থিত সকলের দৃষ্টি বিস্ময় ও আতঙ্কে বিস্ফারিত। আমি গোটা ঘটনা ওদের বললাম। শুনে প্রত্যেকেই বাকরুদ্ধ হয়ে গেল। এদিকে তন্ন তন্ন করে গোটা সুড়ঙ্গটা খোঁজা হলো, কিন্তু কাল আর কালীকে কোথাও খুঁজে পাওয়া গেল না। কি জানি, হয়তো ওরা আবার ফিরে গেছে পৃথিবীর কোনো অতলে, কোনো অজানা অচেনা গহ্বরে। ওরাও নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছে এক কালিন্দী ছাড়া এই স্বার্থান্বেষী জগতে তাদের আপন বলে বুকে আগলে নেওয়ার মতো কেউ নেই, কিচ্ছু নেই, কোথাও নেই। তাই প্রকৃতি মায়ের কোলেই তার এই 2 অভিশপ্ত সন্তান শান্তি ও মুক্তি লাভ করুক। কাল আর কালী, তোরা ভালো থাক। নমস্কার, সংকেত অডিও স্টোরিতে এতক্ষণ শুনছিলেন কালিন্দী। গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে ভবিষ্যতে আমাদের আপলোড করা গল্পের নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এরপর অন্য একদিন, অন্য এক সময় আমরা অন্য একটি গল্প নিয়ে এসে হাজির হব।
ততক্ষণ পর্যন্ত সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।